Welcome to my English channel, English Grammar Abdul Salam. I hope you all are fine and healthy and hearty by the grace of Almighty Allah. Yes, I am also very fine, and we are going to work especially for the grammatical items. And I believe you are learning English grammar easily and comfortably with me. Am I right? Okay, nice, thank you. We have already discussed about assertive sentence and the simple sentences, narrative style. Today, I am going to work with you especially for interrogative sentence, which is very much interesting and easy also. We are going to discuss about interrogative sentence today. Interrogative sentence. My dear viewers, now we can easily understand about the topics and the discussion. That is interrogative. That means the sentences which are used to interrogate, to make question. The sentences which are used to interrogate or to make questions are called interrogative sentence. Look at it. Are you okay now? Yes, it is an interrogative sentence. Are you okay now? তুমি কি এখন ঠিক আছো? What's up? কেমন চলছে? আমরা বলি না, এই তো দিনকাল কেমন চলছে, কেমন আছিস, কাজকর্ম ঠিক মতো চলছে কিনা, হোয়াটস আপ। তাহলে আমরা এখানে শিখলাম যে আমরা যখন দেখব যে কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তিকে প্রশ্ন করব বা কোনো বিষয় নিয়ে কথা বলবো, তখনই কিন্তু সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করবো কীভাবে? প্রথমেই চলে আসবে একটা কথা যে সিম্পল ইন্টারোগেটিভ বা ইয়েস নো কোশ্চেন। প্রথম যেটা কাজ হচ্ছে সেটা কি বলছে? সিম্পল ইন্টারোগেটিভ বা ইয়েস নো কোশ্চেন। সিম্পল ইন্টারোগেটিভ গেটিভ or yes no question. আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা কথা বলি। সিম্পল ইন্টারোগেটিভ বা ইয়েস নো কোশ্চেন কি? যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর শুধু ইয়েস বা নো লিখলেও করা যায়, সেগুলিকে কিন্তু আমরা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইয়েস নো কোশ্চেন বলি। যেমন দেখো তো কেমন এটা, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন ছাত্রী? তাহলে তুমি যদি বলো ইয়েস, ইয়েস, হ্যাঁ আমি স্টুডেন্ট, তাহলে কিন্তু এই বিষয়টা একেবারে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো বললে করা যায়, তাদেরকে ইয়েস নো কোশ্চেন বা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে আশা করি তোমাদের এই ইয়েস নো কোশ্চেন এবং সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কোনো সমস্যা নেই। তাহলে এই সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করা হয়? যেমন দেখো তো, have you finished your work? Have you finished your work? No. দেখো এই ছোট্ট একটা ওয়ার্ড নো, এটা একটা অ্যাডভার্ব, এইটা দিয়েও কিন্তু একটা সেন্টেন্সের অর্থ পূর্ণ করা যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা এখানে শিখলাম যে সাধারণত যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উত্তর ইয়েস অথবা নো দিয়ে লেখা যায়, শুধুমাত্র ইয়েস অথবা নো লিখলে যে সমস্ত উত্তর করা যায় তাদেরকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা কি শিখলাম এখানে? যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো লিখে করা যায় বা ইয়েস বা নো বলে করা যায়, তাদেরকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন বা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন কথা হলো যে এই ইয়েস নো কোশ্চেনগুলো তৈরি হয় কিভাবে? আমরা সেটা নিয়ে কাজ করব, সেটা নিয়ে কথা বলবো।
সব বিষয়গুলো অনেক সহজ এবং সুন্দর। আমরা আস্তে আস্তে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব, সামনে যাব, যেন আমাদের সামনের রাস্তা, সামনের জানা, সামনের বোঝাটা অনেক সহজ হয়। এইটা নিয়ে আমরা এখন কাজ করছি। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। আর ইউ drawing a picture now? Are you drawing a picture now? Are you fine now? Is she মেকিং আ প্ল্যান? আচ্ছা, আমরা যখন এই সেন্টেন্সগুলো নিয়ে কাজ করছি, ইজ হি প্রেজেন্ট হেয়ার? ইজ হি প্রেজেন্ট হেয়ার? আচ্ছা, আমরা যখন এই চারটা সেন্টেন্স নিয়ে কথা বললাম এখানে, এই চারটা সেন্টেন্সে যখন আমরা তুলনা করব তখন কি বুঝতে পারছি? আর ইউ ড্রয়িং আ পিকচার নাও? তুমি কি এখন একটা ছবি আঁকতেছো? তার মানে ইট ইন্ডিকেটস দ্য মোমেন্ট অফ অ্যাকশন, দ্যাট মিন্স ইট ইজ আ কন্টিনিউয়াস টেন্স। এম আই রাইট? এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলা রাখা দরকার, সেটা হলো যে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটাও কিন্তু ইয়েস নো কোশ্চেন বা সিম্পল ইন্টারেক্টিভ সেন্টেন্স। এখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে গেল, হয়ে গেল। এখানে দেখো, আর ইউ ফাইন নাও? আর ইউ ফাইন নাও? তুমি কি এখন ভালো? এটা এই বি ভার্ব ছিল এই সেন্টেন্সের মেইন ভার্ব। ওই বি ভার্বটাকে সেন্টেন্সের সাবজেক্টের শুরুতে ব্যবহার করলে কিন্তু কোশ্চেন হয়ে গেল। আর এখানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আগে থেকে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি শিখলাম আসলে? আমরা এখন দেখব যে যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, সেটা কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, হ্যাড, এগুলি এই সেন্টেন্সে যেমন, এরা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। ইজ হি প্রেজেন্ট হিয়ার, এটা কিন্তু মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব। এই ক্ষেত্রে এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ক্ষেত্রে এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে এটাই মেন ভার্ব, এটাই লিঙ্কিং ভার্ব। আবার এখানেও এই আরটা, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, এখানে বি ভার্ব অক্সিলারি ভার্ব নয়। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা একের পর এক আরও বেশি উদাহরণ দেব, যে প্রমাণ করব যে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এবং সহজে নিজের ভাবকে প্রকাশ করা যায়। একটা মজার কথা বলি, প্রশ্ন যদি সঠিকভাবে করতে না পারা যায় তাহলে কিন্তু উত্তর সঠিক আসে না। এই জন্য প্রশ্ন করা শিখতে হবে। উত্তর লেখা যাবে, কিন্তু প্রশ্ন করাটাও শিখতে হবে। সুন্দর করে প্রশ্ন করাটা একটা গুণ, একটা কোয়ালিটি অফ এ পার্সন টু আস্ক সামওয়ান নাইসলি অ্যান্ড ভেরি ইজিলি, দেন দ্য রিয়াল আনসার উইল কাম আউট। এম আই রাইট? ওকে, থ্যাংক ইউ। আমরা এখন দেখব যে ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, এবং সম্ভব, অনেক সম্ভব। তাহলে প্রথমে আমরা চলে যাব, শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, এইটা কিন্তু আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বলি আমরা। এখানে স্টেটমেন্টটা এরকম যদি হয়, তাহলে আমরা যখন একে ইন্টারোগেটিভ করব তখন কি হচ্ছে? ইজ শি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট? Isn't she a university student? Yes, both of them are correct.
ই পাইছে ইজ শি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কিন্তু সহজে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটাতে বি ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আকারে কাজ করছে, বি ভার্ব বা মেন ভার্ব বা লিঙ্কিং ভার্বের কাজ করছে। যদি এরকম সেন্টেন্স আমাদের সামনে আসে তাহলে কি করব, ওই বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো কি কি, বি ভার্বটা কি কি আসলে, বি ভার্ব কি কি সেগুলি, এম, ইজ, আর, was, were, be, been, been, এরা হচ্ছে বিভাগ, এরা হচ্ছে বিভাগ। তাহলে বিভাগগুলো কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এরা কিন্তু বিভাগ। আচ্ছা, যদি কখনো এই সেন্টেন্স, কোনো সেন্টেন্সগুলিতে এই বিভাগ, কোনো সেন্টেন্সগুলিতে যদি এই বিভাগ লিঙ্কিং ভার্ব বা মেন ভার্ব আকারে বসে, তাহলে ওদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরের সময় ওই বি ভার্ব বা লিঙ্কিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসো, সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসো, অনেক সহজেই করা যাবে। শুধু ওটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে হয়ে গেল। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই যে এখানে এই সেন্টেন্সে এই বি ভার্বটা ছিল ইজ, এটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আসলে এখানে ছোট্ট একটা কথা বলা দরকার, এটা কনভার্সন অফ সেন্টেন্স। এর রুল অনুযায়ী সাধারণভাবে ইন্টারোগেটিভ করা যায়, কিন্তু এই ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী তুমি যদি ইন্টারোগেটিভ করো তাহলে একটু চেঞ্জ করতে হবে। কি সেটা, যে মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে কি হলো, ইজন্ট, তাহলে ইজন্ট শি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এভাবে হবে। তাহলে আমরা কি শিখলাম এখানে, আমরা এখানে শিখলাম যে যে সমস্ত সেন্টেন্সে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই বি ভার্বগুলো মূলত এই কয়টা, এই বি ভার্বগুলি যদি সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব বা মেন ভার্ব আকারে কাজ করে, এদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরের সময় ওই বি ভার্বগুলি সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসলাম। এই বি ভার্বগুলি কোথায় গেল, সাবজেক্টের, এইটা সাবজেক্ট, এর পূর্বে চলে আসলো এটা, তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভ। আর যদি আমরা এখানে ট্রান্সফরমেশনের কথা বলি, তাহলে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নিয়ম কি, যে অ্যাফার্মেটিভ থাকলে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে হবে অ্যাফার্মেটিভ, এইভাবে আমরা চেঞ্জ করব। আসলে একেবারে সিম্পল ব্যাপারটা, সহজেই করা যাচ্ছে, এটা আমরা তাই করব। আমরা সহজে কিভাবে বিভাগ ব্যবহার করতে পারছি, আমরা আরেকটা সেন্টেন্স দেখব। হি ইজ আ ফেমাস আর্টিস্ট, হি ইজ আ ফেমাস আর্টিস্ট, এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তাহলে কি বলছে, ইজ হি আ ফেমাস আর্টিস্ট, এটা কনভার্সন অফ সেন্টেন্স অনুযায়ী ইন্টারোগেটিভ হলো। আর যখন ট্রান্সফরমেশন নিয়ম করি তাহলে কি হবে, isn't he a famous artist? এই তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এই দুই ভাবেই ইন্টারোগেটিভ করতে পারবো। কিন্তু আসলে মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো যে একটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইয়েস নো কোশ্চেন কি। যে সমস্ত সেন্টেন্সের উত্তর, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো বলে করা যায়, করা সম্ভব হয়, তাদেরকে আমরা বলবো সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইয়েস নো কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা নিয়ে। এরপরে কাজটা আমরা দেখি কিভাবে করতে পারি আমরা। আচ্ছা, অনেক সময় আমরা খেয়াল করে দেখি একটা সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব আছে, সেই ক্ষেত্রে কি করব, একটা সেন্টেন্সে একাধিক অক্সিলারি ভার্ব আছে, তার ক্ষেত্রে কি হবে, যেমন দেখো, she will be drawing a picture, she will be drawing a picture,
যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? উইল শি বি ড্রয়িং আ পিকচার? উইল শি বি ড্রয়িং আ পিকচার। তাহলে দেখো আমরা এখানে শিখলাম যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে বা একাধিক অক্সিলারি ভার্ব থাকে তাদের প্রথম অক্সিলারিটাকে সাবজেক্টের পূর্বে চলে আসতে হবে। এই যে প্রথম অক্সিলারি যেটা, এটা চলে আসলো সাবজেক্টের পূর্বে, আর পরের অক্সিলারিটা সাবজেক্টের পরে বসলো। আবার দেখো অ্যাসার্টিভ, দে আর টেকিং রেস্ট, টেকিং রেস্ট আন্ডার আ ট্রি, আন্ডার আ ট্রি, দে আর টেকিং রেস্ট আন্ডার আ ট্রি। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি করব? এখানে কিন্তু মাত্র একটা অক্সিলারি এবং সাবজেক্ট পরে আছে এবং ভার্ব প্লাস আইএনজি, তার মানে কন্টিনিউয়াস টেন্স বলছে, রাইট? সেই ক্ষেত্রে প্রথম অক্সিলারিটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে গেলে হয়ে গেল ইন্টারোগেটিভ। Are they taking rest under a tree? Are they taking rest under a tree? আর যদি আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি হচ্ছে? aren't they taking rest under a tree? Aren't they taking rest under a tree? তাহলে আমরা এখানে যেটা শিখবো সেটা এরকম বলছে যে যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে তাদেরকে ইন্টারোগেটিভে রূপান্তরের সময় এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসলো। আর যদি ট্রান্সফরমেশন করি তাহলে এই অক্সিলারি ভার্ব এর সাথে নেগেটিভ হবে। কেন? অ্যাফার্মেটিভ থাকলে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে হবে অ্যাফার্মেটিভ, এইরকম ভাবে চেঞ্জ হবে। আর তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? আমরা এতক্ষণ ধরে শিখলাম যে যে সমস্ত সেন্টেন্সে বি ভার্ব লিঙ্কিং ভার্ব আকারে বা মেন ভার্ব আকারে বসছে তাদের ক্ষেত্রে নিয়ম কি? ওই বি ভার্বটা অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে সাবজেক্টের পূর্বে, সাবজেক্টের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসতে হবে, তাহলে সেটা ইন্টারেক্টিভ হয়ে গেল। আর যদি ট্রান্সফরমেশনের নিয়ম ফলো করি তাহলে অ্যাফার্মেটিভ থেকে হবে নেগেটিভ আর নেগেটিভ থেকে হবে অ্যাফার্মেটিভ। এই তাহলে এইভাবে অক্সিলারি ভার্ব বিশিষ্ট সেন্টেন্স সিম্পল ইন্টারোগেটিভ করার নিয়ম এইটা। এরপরে দেখি আমরা এরপরে বলছে she works in a private company. She works in a private company. এটা বলছে she works in a private company। তাহলে যদি আমরা এখানে ইন্টারোগেট করি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি জানো সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস থাকে, রাইট? সেই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেট করলে সাবজেক্টের পূর্বে ডু ডাজ বসে, ডু বা ডাজ বসে। শি থার্ড পারসন তো ডাজ শি ওয়ার্ক ইন আ প্রাইভেট কোম্পানি। এই তাহলে আমরা কি শিখলাম? যে আমরা কিন্তু এই সেন্টেন্সটা দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? সাবজেক্টের পরে যখন ভার্বের বেস ফর্ম থাকবে অথবা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মের সাথে এস ইএস থাকবে তখন তুমি শিওর হয়ে গেলা এইটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? কারণ সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা কোনো কাজের অভ্যাস বোঝায় বা কেউ কোনো একটা কাজ নিয়মিত করে, ইউনিভার্সাল ট্রুথ, এইসব ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। উনি ওই অফিসে কাজ করেন, এটা তার নিয়মিত কাজ,
এটা তার নিয়মিত কাজ, তার মানে রেগুলার অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একে ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসবে, সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসবে। আর একটা বিষয় খেয়াল করো, এখানে ওয়ার্ডস, এখানে হলো ওয়ার্ড। কেন? এই যে ডাজ ব্যবহার করা হয়েছে, তাই এই সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু আমরা সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার করলাম, তাই সাবজেক্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। এটা হলো। আর যদি এটা ট্রান্সফরমেশন নিয়ম অনুযায়ী করা হয়, ট্রান্সফরমেশন নিয়ম অনুযায়ী করা হয়, তাহলে এটা কি হবে? ডাজন্ট শি ওয়ার্ক ইন আ প্রাইভেট কোম্পানি? এই তার অর্থ এই যে কিছুক্ষণ আগে বললাম, অ্যাফারমেটিভ থাকলে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে হবে অ্যাফারমেটিভ। ওই সিস্টেম অনুযায়ী চলছে, এর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকে, আর থার্ড পারসন হলে ভার্বের সাথে এস এস থাকে। এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসে, ভার্বের বেস ফর্ম। আর ট্রান্সফরমেশন করলে সাবজেক্টের পূর্বে ডন্ট ডাজন্ট বসে, ভার্বের বেস ফর্ম। এইভাবে আমরা চেঞ্জ করব। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, আর একটা সেন্টেন্স সূত্র নিয়ে কথা বলবো, যা খুবই গুরুত্বপূর্ণ, যা তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেবে সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। আমি বারবার তোমাদেরকে একটা কথা বলবো, যখন কোনো ভিডিও দেখবা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবা না। তুমি বাদ দিয়েছো মাঝে মাঝে দেখে, দেখা যাচ্ছে শেষের সেন্টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা তুমি খেয়াল করবে। এই জন্য সব দেখতে হয়, ভিডিও শুরু থেকে সব। She caught a nice bird. She caught a nice bird. এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, এটা অ্যাসার্টিভ আছে, তাহলে কি হবে? Did she catch a nice bird? Did she catch a nice bird? আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা দেখে কিন্তু তুমি শিওর হয়ে গেছো এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সটা কি? অতীতকালে কোনো কাজ করা হওয়া যাওয়া, দা পাস্ট অ্যাকশন, দা পাস্ট অ্যাকশন উইল বি অলওয়েজ সিম্পল পাস্ট টেন্স। আর এমনি একটা সেন্টেন্স দেখে তুমি কিভাবে বুঝবা? সেন্টেন্সে যখন তুমি দেখবা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এই যে সাবজেক্ট শি পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স আছে। সিম্পল পাস্ট টেন্স কে যখন তুমি ইন্টারেক্টিভ সেন্টেন্স বানাবা, তখন সাবজেক্টের পূর্বে ডিড, ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের সাবজেক্ট এর পূর্বে ডিড, ভার্বের বেস ফর্ম, তখন আর পাস্ট ফর্ম হবে না। ঠিক আছে? আর এটাকে যখন ট্রান্সফরমেশন করবা, তখন কেমন হবে? ডিডন্ট শি ক্যাচ আ নাইস বার্ড, এরকম হবে। অর্থাৎ ট্রান্সফরমেশনের রুল অনুযায়ী এটা অ্যাফারমেটিভ থাকলে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে হবে অ্যাফারমেটিভ। তাহলে তোমরা এখন সহজে বুঝতে পারছো যে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের পূর্বে ডু ডাজ বসে, ভার্বের বেস ফর্ম। আর সিম্পল পাস্ট টেন্সকে ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের পূর্বে কে বসে? ডিড, ভার্বের বেস ফর্ম। এম আই রাইট? আর অন্য কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আশা করি তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে সহজেই পারবা। আমরা কিন্তু এরপরে আবারও ইন্টারোগেটিভ ক্লাস নিয়ে আলোচনা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রকারভেদ এটি নিয়ে। এরপরের লেকচার আমরা আরও ডাব্লিউএস কোশ্চেন কি, তারপরে ট্যাগ কোশ্চেন কি, এক কথায় ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের কোনো প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো সমস্যা না হয়। সো থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ফলো মাই ইউটিউব চ্যানেল আব্দুস সালাম, ইংলিশ গ্রামার আব্দুস সালাম, ইংলিশ গ্রামার আব্দুস সালাম। দ্যাট মিনস তোমরা লিখবা ইংলিশ গ্রামার, ইউটিউবে সার্চ দিয়ে লিখবা ইংলিশ গ্রামার ফুল স্টপ সালাম, তাহলে এই চ্যানেলটা আসবে। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু থেকে শেষ না দেখলে বুঝতে পারবে না, এই জন্য ইম্পর্টেন্ট হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। ওকে, থ্যাংক ইউ।